নমস্কার, আমি আচার্য পলাশ। মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকে এবং এই চৈতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকবে। আমি যখনই সময় পাই গ্লোব টিভির পর্দায় আপনাদের কাছে অনুষ্ঠান করতে চলে আসি। চারিদিকে এখন ছুটছে মানুষ বশীকরণের জন্য, বিশেষ করে ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার ইত্যাদি। অনেকদিন টিপস টোটকা দেওয়া হয়নি আপনাদের যে আপনারা যদি মনের মানুষকে ফেরানোর চেষ্টা করেন তাহলে বশীকরণ ক্রিয়া এই টোটকা দ্বারা করুন, এতে ভালো ফল হবে। আমি একটা টোটকা আজকে দেব। টোটকাটার নাম রেখেছি, নাম লিখে মাটিতে পুঁতে দিলে মনের মানুষ তখনই মেলে। নাম লিখে মাটিতে পুঁতে দিলে মনের মানুষ তখনই মেলে। অনেকদিন আমি যে প্রোগ্রাম করি রাশিফলে গ্লোব টিভির পর্দায়, প্রতিদিন সন্ধ্যা 5:55 একদম আমার অনুষ্ঠান থাকে, যেটা দিদি নাম্বার 1 বা সাধক রামপ্রসাদ শেষ হওয়ার পরই আপনারা দেখতে পান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমি সাধক বামদেব এবং তৈলঙ্গ স্বামী নিয়ে আপনাদেরকে আলোচনা করেছি এবং রাশিফল তো প্রতি মাসেই বলি আপনাদেরকে। তো অনেকদিন যাবৎ আমি টিপস টোটকা দিই না, তাহলে আমার অনেক ভক্তরা যারা ফোন করেন যে একটু সমস্যা হচ্ছে বশীকরণের জন্য একটা টিপস, ওই জন্য আপনাদেরকে আজকে আমি তুলে দিচ্ছি। নাম লিখে মাটিতে পুঁতে দিলে মনের মানুষ তখনই মেলে। কি এই টোটকা? তার আগে আসি, আমি একটু ডিটেলস বলে নিচ্ছি। সরাসরি ফোন করার জন্য দেখুন গ্লোব টিভির পর্দায় দুটি নাম্বার আছে, আর দুটি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9836955394 এবং 9836396305। 8ই এপ্রিল তারাপীঠ মহাশ্মশানে যে মহাযজ্ঞ থাকবে, তার আগে যে সমস্ত চেম্বারগুলোতে আমাকে পেয়ে যাবেন আজকাল, অর্থাৎ শ্যামবাজার চেম্বার তো পাবেন, শনি রবি শ্যামবাজার চেম্বার থাকে। প্রতিদিন একটি করে ডেট পাবেন এই অমাবস্যার আগে। 1 এপ্রিল পেয়ে যাবেন হচ্ছে গড়িয়াহাট সোমবার দিন, 1 এপ্রিল সোমবার গড়িয়াহাট। 2রা এপ্রিল মঙ্গলবার দিন মেচেদা। 3রা এপ্রিল বুধবার দিন ব্যারাকপুর। 4ঠা এপ্রিল বৃহস্পতিবার হাওড়া ময়দান। 5ই এপ্রিল শুক্রবার শেওড়াপল্লী। 6ই এপ্রিল শনিবার শ্যামবাজার। 7ই এপ্রিল রবিবার বর্ধমান। 8ই এপ্রিল সোমবার তারাপীঠ এবং ওই 8ই এপ্রিলে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ আছে আমার। আমি আগে কলার বন্ধুকে দেখে নি। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? রাজারহাট থেকে বলছি, আমার ভাইয়ের সম্পর্কে জানতে ইচ্ছুক। রাজারহাট থেকে বলছেন, কি নাম আপনার? আমার নাম অমিত সরকার। অমিত সরকার। ভাইয়ের নাম? সৌমেন সরকার। আচ্ছা, জন্ম তারিখ বলুন সৌমেনের। 19 মে 2008। 19 মে 2008। টাইম বলুন। বিকেল 4:40, পুরুলিয়া। পুরুলিয়াতে জন্ম, তাই তো? হ্যাঁ। 2008 যদি হয়, 2018 10 বছর, এখানে 16 বছর বয়স। মাধ্যমিক দিয়েছে নাকি? না, মাধ্যমিক দেবে 25-এ আর কি। 25-এ দেবে মাধ্যমিক। সোমবার জন্মবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোমবার। মূলত প্রশ্ন কি, পরীক্ষা কিরকম হবে? মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা কেমন হবে, ভবিষ্যতে কেমন কি আছে, আর ভালো হবে কিনা, চাকরি টাকরি কিছু মানে কর্মক্ষেত্র কেমন কি আছে কি জানতে চাইছি। আচ্ছা, আমি একটা জিজ্ঞেস করছি যে আপনি ওর নিজের দাদা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিজেই পাবো। তাহলে আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন এতখানি খারাপ যে ভাইয়ের মাধ্যমিকের পর ওকে চাকরিতে বা কাজের মধ্যে ঢুকতে হবে? না না না, আমি জানতে চাইছি ওর। তাহলে অত আগে জেনে লাভ নেই, যেটা পরীক্ষা সামনে সেটাই জানুন। ভবিষ্যতের তো অনেক পরের ভবিষ্যৎ, কি করে রোজগার করবে, মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক, তারপর গ্রাজুয়েশন, যদি অন্য সোর্সে যায় তাহলে অন্য সোর্স, তাই না? আর জন্য নয় স্যার। তাহলে মাধ্যমিকটাই আসি, যেটা মূলত দরকার, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি তুলা রাশি এবং তুলা লগ্ন, এটা জানেন আপনি? হ্যাঁ হ্যাঁ, তুলা লগ্ন জানেন। এখন ওর বর্তমান যে দশা এবং অন্তর্দশা দিয়ে দেখতে পাচ্ছি 2024-25 সালে মাধ্যমিক। তাহলে 25 সালে যদি মাধ্যমিক হয়, সেক্ষেত্রে 2025-এ থাকবে হচ্ছে শনিচন্দ্রের একটা 20 যোগ ঘটতে পারে, ওর জীবনে আসতে পারে। তার আগে থাকছে শনি রবির একটা কনজাংশন, অর্থাৎ 2021 সাল থেকে এই যে সময়টা চলছে 2024, অলরেডি 3 বছর। এই 3 বছর ভাইয়ের পড়াশোনার জায়গায় কি উন্নতি হয়েছে না দিনকে দিন অবনতি হচ্ছে, এটা বলুন আমাকে। অবনতি। বর্তমান যে মহাদশা,
সেটা তুলা লগ্ন এবং তুলা রাশি সাপেক্ষে রাজযোগকারী গ্রহ। ঠিক আছে, তুলা লগ্ন এবং তুলা রাশি সাপেক্ষে শনি গ্রহটা হচ্ছে চতুর্থপতি এবং পঞ্চমপতি। সেই হিসাব করে যদি বিচার করা যায় তাহলে এই গ্রহটি রাজযোগকারী গ্রহ, একাই শনি ফলাদেশ করবে। এই হরস্কোপ অনুযায়ী যদি দেখা যায় তো সেই অনুযায়ী কিন্তু শনি সিংহের ঘরে অবস্থান করছে। শনি যখন সিংহের ঘরে অবস্থান করছে তখন সেটা নিচস্থ হলো না, কিন্তু নাশস্থ হলো। মানে ভাইয়ের অলসতা প্রচুর কাজ করে, তাই না? একটু কুড়ে আছে তো, একদম একদম, কিন্তু ভালো মনের ছেলে, সব দিকে ব্যালেন্স করে চলার চেষ্টা করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছুটা জটিলতা কুটিলতা আছে, কিন্তু ওটা ওভারঅল দিক থেকে ঠিকঠাক। এখন এই শনি গ্রহটা নাশস্থ হওয়ার কারণে এই রাজযোগকারী দশাতে কিন্তু গ্রহগত ফল খুব যে ভালো পাবে তা নয়। 2014 থেকে 2033 পর্যন্ত এই দশাটা থাকবে শনির দশা, মহাদশা। এই শনি গ্রহটা যদি সিংহের ঘরে না থেকে যদি মিথুনের ঘরে থাকতো, কন্যার ঘরে থাকতো, তুলার ঘরে থাকতো, বা মকরের ঘরে থাকতো, বা কুম্ভের ঘরে থাকতো, তাহলে অপেক্ষাকৃত অনেক ভালো ফল পেত। যত দিন যেত তত পড়াশোনায় আস্তে আস্তে উন্নতি করত। আচ্ছা আচ্ছা, তাহলে তুলা লগ্ন এবং তুলা রাশি সাপেক্ষে আপনার ভাইয়ের যেটা দেখতে পাচ্ছি সৌমেনের, শনি যেহেতু ডিস্টারবেন্স, ওই জন্য প্রথম কিন্তু সমস্যা হচ্ছে শনি গ্রহ থেকেই দিচ্ছে। এই শনি গ্রহ 7 ডিগ্রি 56 মিনিট অর্থাৎ 8 ডিগ্রিতে পড়েছে। শনি গ্রহ বর্তমান সিচুয়েশনে 8 ডিগ্রি পড়াতে সিংহের ওপর এবার এই ভাবাস্তটা দেখা যাচ্ছে না, মানে ভাব স্ফুটটা যদি বিচার করা যেত তাহলে সিংহের ওপর কত ডিগ্রিতে কতখানি স্ফুটে দাঁড়িয়ে আছে এটা বিচার করা সম্ভব হতো। কিন্তু আমি হরস্কোপ বিচার করছি, কারণ একটা প্ল্যাটফর্ম দেখা হয়। চেম্বারে যেমন অনেকগুলো প্ল্যাটফর্ম থাকে, নবাংশ চার্ট দেখা হয়, স্ফুট চার্ট দেখা হয়, টিভিতে অত সময় থাকে না বাবা। তো এই হিসাব থেকে দেখা গেলে প্রথম সমস্যা শনি থেকে আসছে। দ্বিতীয় সমস্যা, লাইনটা কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেল। দর্শক বন্ধু যারা ফোন করতে চাইছেন গ্লোব টিভির পর্দা একদম সরাসরি ফোন করুন। দুটি নাম্বার রয়েছে, আর দুটি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9836955394 এবং 9836396305। সমস্যা যখন মানুষের টানতে আরম্ভ করি, যেখান থেকে হোক, কেন সমস্যা হচ্ছে, কি হয়েছে, তার ডিটেলস পর্যালোচনা আমি টিভি অনুষ্ঠানে করতে যখনই আরম্ভ করি, তখন যাদের যাদের ভাগ্য খারাপ হয় বা কোনো কারণে লাইনের, মানে সবাই তো সেলফোন থেকে ফোন করেন, তো এটা ল্যান্ডলাইন থাকে টিভির পর্দায়, তো ন্যাচারালি আপনাদের এই সেলফোনের নেটওয়ার্ক ফ্ল্যাকচুয়েটের জন্য লাইনটা কেটেও যায় অনেক সময়। যাই হোক, যারা ফোন করতে চাইছেন সরাসরি ফোন করতে পারেন। আর প্রতিদিন গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা 5টা 55 মিনিটে আমার অনুষ্ঠান থাকে, প্রতিদিন সন্ধ্যা 5টা 55 মিনিটে, অর্থাৎ সাধক রামপ্রসাদ এবং দিদি নাম্বার 1 শেষ হবে, আপনারা গ্লোব টিভি চালাবেন, অতি অবশ্যই আমার প্রোগ্রাম দেখতে পাবেন। আসন্ন যে অমাবস্যা অর্থাৎ চৈতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার যে মহাযজ্ঞ থাকবে, সেই মহাশ্মশানে মহাযজ্ঞের আগে যে সমস্ত চেম্বারগুলোতে আমাকে একদিন মাত্র পাবেন, অর্থাৎ আগামীকাল রবিবার দিন পেয়ে যাবেন আমাকে শ্যামবাজার চেম্বারে। এছাড়াও প্রতি শনি রবি শ্যামবাজারে বসি। তো অমাবস্যার আগে যে সমস্ত চেম্বারগুলোতে আমাকে পাবেন, 1 এপ্রিল পাবেন গড়িয়াহাট সোমবার দিন, 2রা এপ্রিল পেয়ে যাবেন মঙ্গলবার দিন মেচেদা, 3রা এপ্রিল বুধবার দিন পেয়ে যাবেন ব্যারাকপুর, 4ঠা এপ্রিল বৃহস্পতিবার পেয়ে যাবেন হাওড়া ময়দান, 5ই এপ্রিল শুক্রবার পেয়ে যাবেন শেওড়াপুলি, 6ই এপ্রিল শনিবার দিন পেয়ে যাবেন শ্যামবাজার, 7ই এপ্রিল রবিবার দিন পেয়ে যাবেন বর্ধমান, এবং 8ই এপ্রিল সোমবার দিন পেয়ে যাবেন তারাপীঠে। সেই অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকবে। সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, করতে গ্রহের প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটের জুড়ি মেলা ভার। কি এই মেটাল ট্যাবলেট? 100% প্রত্যেকটা ব্যক্তি এই মেটাল ট্যাবলেট ধারণ করার সঙ্গে সঙ্গেই ফল পান। এই মেটাল ট্যাবলেট যজ্ঞ সহ প্রদান করতে হয়। গ্রহদোষ খণ্ডন করে যজ্ঞ সহ প্রদান করলে এই মেটাল ট্যাবলেটের শক্তি গুণাগুণ কয়েকাংশে বেড়ে যায়। 64 রকম গাছগাছড়া সহ ভোজ্যপত্র দ্বারা নানাবিধ জন্তু এবং পশুর হাড় দিয়ে তৈরি হয় এই মেটাল ট্যাবলেট। সেই হাড়গুলোকে গুঁড়ো করে নেওয়া হয়। এর শক্তি থাকে অপরিসীম।
এই মেটাল ট্যাবলেট ধারণের সঙ্গে সঙ্গে কোনো ভূত পেট পিশাচ আপনাকে ছুতে পারবে না। কেউ যদি আপনাকে কালা জাদু দ্বারা ক্ষতি করে, কেউ যদি আদিবাসী তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি পিশাচ তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি মুসলিম তন্ত্র দ্বারা ক্ষতি করে, এই মেটাল ট্যাবলেট ধারণ করলে সেই সব তন্ত্রের অ্যাকশন কেটে যাবে সঙ্গে সঙ্গে। মায়াং তন্ত্রে না বলে কিছু হয় না। 100% প্রত্যেকটা ব্যক্তি আমার কাছে সমস্যা মুক্ত হন। আমি যা কাজ করে দিই যে সাধকদের সম্বন্ধে যখন ভারতবর্ষের আপনাদের তুলে ধরছি গ্লোব টিভির পর্দায়, সুতরাং আমি নিজে একদম বাস্তবে যারা চেম্বারে আসেন তাদের সমস্যার সমাধান আগে করি, তারপর মূল্য নিই। অতি অবশ্যই সমস্যার সমাধান, যে সমস্যা নিয়ে আসবেন সেই সমস্যার সমাধান আগে করব, তারপর মূল্য নেব। সমস্যার সমাধান হতেই হবে। যে কোনো সমস্যা থেকে 100% মুক্তি পাবেনই পাবেন, কারণ আচার্য পলাশের কাছে না বলে কিছু নেই। এই যে বিচার, প্রেডিকশন, এই যে আগের কলারকে দেখছিলেন, শুনছিলেন আপনারা, যে আমি তার ড্যামেজটা কোন জায়গাটায় হয়েছে সেইটাকে আগে খুঁজে বার করি। এইখানে শনি গ্রহকে নিয়ে বলছিলাম, তাহলে সেই শনি গ্রহটা সরাসরি লগ্ন বা রাশিকে কিভাবে প্রভাবিত করলো? তার কি দশা বা মহাদশার সাথে সেই ভাবাস্থ গ্রহটির ভাব অনুযায়ী ফলাদেশটা কি হবে? সেই গ্রহটিকে অন্য কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে কিনা? যে স্থানে ওই ভাবাস্থ গ্রহটি অবস্থান করছে সেই ভাবপতিটা কোথায় অবস্থান করছে? তার সাথে মহাদশা বা অন্তর্দশার কোন সম্বন্ধ আছে কিনা? এত কিছু পুঙ্খানুপুঙ্খ বিচার করার পর তবে গিয়ে একটা গ্রহের বলাবল বা গ্রহগত সমস্যা হয়েছে বলা যায়। ধরুন আপনার হরোস্কোপ অনুযায়ী 20 যোগ আছে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, বা আরেকটু বলি গুরু চণ্ডাল দোষ। ধরে নেওয়া যাক আপনার হরোস্কোপ অনুযায়ী একটা গুরু চণ্ডাল দোষ পাওয়া গেল। আপনি যথারীতি জ্যোতিষবাবুর কাছে যাবেন, যখন দেখাবেন জ্যোতিষবাবু বলবেন যে গুরু চণ্ডাল দোষ আছে, এই দোষটা কাটাতে হবে, একদম লিখে দেবেন, এই টাকা খরচ। বাস্তব কথা বলছি, কোনো ভুল কিছু বলছি না। বা পাথর ধরিয়ে দেবেন, বা কবস্তাবিজ ধরিয়ে দেবেন। প্রথমে দেখতে হবে ওই গুরুচণ্ডাল দোষটা ওই রাশি বা লগ্ন সাপেক্ষে তার প্রয়োজনীয় অশুভত্ব দিচ্ছে কিনা, কারণ গুরুচণ্ডাল দোষটা অশুভত্ব দোষ। শরীরের ভাইরাস আর ব্যাকটেরিয়ার মতো গ্রহগত ভাইরাস ব্যাকটেরিয়া গুরুচণ্ডাল দোষের মতো একটা দোষ। তাহলে সেই দোষটা কোনো সমস্যা করছে কিনা বর্তমান সময় সেটাকে আগে বার করতে হয়, তবেই গিয়ে তার প্রতিকার করলে হয়। যায় দেখা যায় গুরুচণ্ডাল দোষটা আছে, কিন্তু গুরুচণ্ডাল দোষকে অন্য কোন গ্রহ, যেমন ধরুন অশুভ গ্রহ শনি বা কেতু, তাকে প্রভাবিত করেছে। তাহলে যে প্রভাবিত করছে তার অবস্থান যদি দুর্বল হয়, তাহলে গুরুচণ্ডাল না কাটি সেই গ্রহের সংস্কারটা আগে প্রয়োজন, কারণ সেই গ্রহ শুভ হলে তবে গুরুচণ্ডালে অশুভত্ব খণ্ডন হবে। অর্থাৎ আপনি কড়া রোদে ছাতা মাথায় দিয়ে যাচ্ছেন, ছাতাটা সরিয়ে নিলে আরো রোদের তেজ বেড়ে গেল। সুতরাং রোদটাকে হালকা করার জন্য ছাতাটাকে আবার দিতে হয়, বা বর্ষণ বা মেঘকে নিয়ে আসতে হবে, বা এটা ছাওয়াতে যেতে হবে। এইভাবে প্রতিকারটা করলে এক চান্সে প্রতিকার হয়। যে বিচারটা থাকে আমার পারফেক্ট, একদম নির্ভুল, যার জন্য প্রতিকারটাও সঠিক হয় এবং একবারই হয়। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। সুজয় চন্দ্র বর্মন, কুচবিহার থেকে। কুচবিহার থেকে বলছেন, কি নাম ছেলের? সুজয় চন্দ্র বর্মন। সুজয় চন্দ্র বর্মন, তাই তো? হ্যাঁ। সুজয় তারিখ বলুন, জন্ম তারিখ? 1/10/97। 1/10/1997। টাইম বলুন মা? সকাল 7:40। 12:19:40। জন্মস্থান কি কুচবিহার? কুচবিহারের মাথাভাঙ্গা। আচ্ছা,
আমার অনুষ্ঠান কি চ্যানেল ঘোরাতে ঘোরাতে আজকে প্রথম পেলেন? না না, আমি প্রায়ই দেখি আপনার চ্যানেল। সাধক রামপ্রসাদ বা দিদি নাম্বার 1 সিরিয়াল দেখেন? দিদি নাম্বার 1 দেখি। দেখেন, দিদি নাম্বার 1 এর পরই তো আমারটা হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি মা, আপনার ছেলের জন্মবারটাকে মিলিয়ে একবার। বুধবার জন্মবার? বুধবার জন্মবার, ঠিক আছে। এর হচ্ছে মেষ লগ্ন এবং কন্যা রাশি। না, ওর তো তুলা লগ্ন কন্যা রাশি। তুলা লগ্ন কন্যা রাশি, আচ্ছা। আমি আরেকবার রিপিট করছি, 1-10-1997, তাই তো? হ্যাঁ। জন্ম সময় 7:40 সন্ধে। না না, সকালবেলা। ও সকাল, আচ্ছা, সেই জন্য চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তুলা লগ্ন কন্যা রাশি, ঠিক আছে। এখন ওর জন্ম সাল হচ্ছে 97 সাল, হলে বর্তমান ওখানে হলো আপনার 20 বছর, আর এখানে 27 বছর বয়স। 26 প্লাস। বলুন প্রশ্ন কি নিয়ে? আচ্ছা, কেরিয়ার আর বিবাহিত জীবন দুটোর মধ্যে বলার ক্ষেত্রে প্রথমেই বলি যে আপনার ছেলে কি ইঞ্জিনিয়ারিং পড়েছে না স্কুল টিচিং এর কাজ করছে? মাথায় চোট পেয়েছে, তো ন্যাচারালি ওটা হলে মাথায় চোট পেলে এটা পড়া সম্ভবপর নয়। তাহলে এখন বর্তমানে কি করছে ছেলে? মানে ও তো 4.5 মাস কমায় ছিল, এরপরে আর কি পড়াশোনা হাই সেকেন্ডারি পাস করার পরে এখন বাড়িতে তেমন কি, মানে সেরকম ভাবে ওর ব্রেনটা কাজ করছে না, তাই তো? না না। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি বা ওর যেটা বলছেন আপনি অ্যাক্সিডেন্টটা হয়েছিল, এটা কি 2008 সালের পর, মানে 2011 থেকে 12-র মধ্যে? 2004-এ। আচ্ছা, 1 মিনিট দেখি কেন হলো। 2004 সাল, 2004, তাহলে 2004 থাকলে চন্দ্রের অবস্থানে হয়েছে, চন্দ্র গ্রহ পীড়িত হওয়াতে 2004, এবং শনি চন্দ্রের 20 যোগের কারণে 2000 চন্দ্রতে 2004-এ হয়েছে। সেই সময় শনি আর চন্দ্রের জংশন ছিল। যাই হোক, গোচরকালীন যেটা দেখা যাচ্ছে এবং জন্মগত কারণে ছেলে হচ্ছে তুলা লগ্ন, লগ্নপতি শুক্র লগ্নের অবস্থায় রয়েছে, রাশি ক্ষেত্রে কন্যা রাশি এবং রাশি অধিপতি রাশিস্থ তুঙ্গিস্থ অবস্থায়, সঙ্গে রবি অবস্থান করছে। শনি এবং চন্দ্রের সরাসরি যোগ আপনার ছেলের হরোস্কোপে আছে, কিন্তু মঙ্গল আর শনি কোনো অশুভ যোগাযোগ হয়নি। রাহু দেখা গেল, রাহুর দৃষ্টি অনুযায়ী যদি দেখা যায়, রাহু রবিকেও দৃষ্টি দিচ্ছে, বুধকেও দৃষ্টি, আবার এখন কি চন্দ্রকেও দৃষ্টি দিচ্ছে, ফলে একটা গ্রহণ দোষ হলো। এই গ্রহণ দোষ অনুযায়ী যদি বিচার করা যায়, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ছেলের এরকম একটা প্রবল দুর্ঘটনায় কমায় যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে হরোস্কোপ অনুযায়ী। আমি বলে দিচ্ছি মা, কারণ রাহুর বর্তমান অবস্থান, রবির ওপর দৃষ্টি যদিও আছে, দ্বাদশ দৃষ্টি, তার ফলে কি হলো, রবি গ্রহটা পীড়িত হলো। রাহুর দৃষ্টি যার ওপর পড়বে তাকে গ্রহণ বলা হয়। যদি রবির ওপর পড়ে সূর্য গ্রহণ, যদি চন্দ্রের ওপর বলে চন্দ্রের গ্রহণ। তাহলে আপনার ছেলে কন্যা রাশির ওপর রবি গ্রহটা অবস্থান করছে, তার ওপর রাশি অধিপতি বুধ তুঙ্গি অবস্থায় রয়েছে, ফলে সেই রাশি গ্রহের ক্ষমতাটা অনেকখানি বেশি হলো। রাহু লগ্ন সাপেক্ষে একাদশ ভাবে থেকে, রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবে থেকে রাশি এবং রবির ওপর, অর্থাৎ চন্দ্র এবং রবির ওপর দৃষ্টি প্রদান করাতে গ্রহণ দোষ সৃষ্টি করলো বটে। শনিরও দৃষ্টি অপেক্ষাকৃত চন্দ্রের উপর থাকাতেও এটুকু বলা যায় কেউ অশুভ তন্ত্রক্রিয়া করে ক্ষতি করার কাজ করেছে, যার ফলে এটা হয়েছে। কারণ রাশিগত পাওয়ার বুধের অবস্থান এতখানি শক্তিশালী এবং লগ্নপতি লগ্নে অবস্থান করছে, এই জাতকের কোনোদিন অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু তাতে কমায় যাবে না বা অঙ্গহানি হয়ে পড়ে থাকবে না। দেখো, অ্যাক্সিডেন্ট হলে রক্তপাত হয়, কিছুদিন ট্রিটমেন্টে থাকতে আবার সুস্থ হয়ে যায়, তাই তো? কিন্তু এখানে কোমা স্টেজে হওয়ার কথা নয়, যে হরোস্কোপ দেখতে পাচ্ছি, এবং তাতেও কিন্তু এটা মানে অ্যাক্সিডেন্টে অঙ্গহানিও হওয়ার কথা নয়। এটা পুরোপুরি যেহেতু শনি এবং রাহুর কনজাংশন হয়েছে, কেউ অশুভ লোক তন্ত্রক্রিয়া করে এই ক্রিয়াটি করাতে, ওই দশাতে এই ফলটা পেয়েছেন আপনার ছেলে। এইবার দেখুন, ওর কিন্তু হরোস্কোপ অনুযায়ী যেটা আমরা প্রবল দুর্ঘটনা যোগ যেটা দিয়ে বিচার করি, তাতেও কিন্তু সেটা সরাসরি নেই। ফলে তন্ত্রক্রিয়ার অ্যাকশন কিন্তু এই বর্তমান যে সিচুয়েশন যাচ্ছে, রাহুর মহাদশা, এটা 2033 সাল অবধি থাকবে। তন্ত্রক্রিয়ার অ্যাকশন চলবে, মানে কেউ যদি করে ওর বিরুদ্ধে, ওর বিরুদ্ধাচরণই হবে, ওর গায়ে লেগে যাবে এটা।
এর জন্য মা ওর একটা রক্ষা কবচের দরকার আছে, যেটা দিলে কেউ যদি কোনো অশুভ ক্রিয়া করে তার থেকে ওকে আটকানো যাবে এবং বাঁচানো যাবে। এটা হরস্কোপ অনুযায়ী কোমা স্টেজে যাওয়ার কোনো ছকই নয়, এটা দৈব শক্তি দ্বারা ক্রিয়া, এবং দৈব শক্তি তো শুভ ক্রিয়া হয়, এটা অশুভ ক্রিয়া মানে অসুরকে প্রয়োগ করা হয়েছে, যার ফলে এই ঘটনা ঘটেছে। দেখো মা, কোন কবচ কিভাবে দেওয়া আছে সেটার কথা তো আমি আসছি না। মৃত্যুঞ্জয় জন্ম যখন হয়েছে তখন মৃত্যু ঘটবেই, কিন্তু কথা হলো গিয়ে ছেলে যদি সুস্থ, বৃহস্পতি গ্রহ নিচস্থ থাকলেও এটা অ্যাক্সিডেন্ট হয়েছে অন্য কারণে, বৃহস্পতি ফলাদেশ যাই হোক না কেন। এটা কি আমি বলেছি একবারও? তবে আমি ভুলভাল প্রতিকারে যাইনি, একদম সরাসরি। মা যে কোনো একটা প্রশ্নের উত্তর দিত। যাই হোক, সময়টা খুব শেষ হয়ে গেছে, তবুও আমি চেষ্টা করি সবাইকে সহযোগিতা করার। এই কন্ট্রোল রুম থেকে বলছি আর 2 মিনিট টাইম আছে, যার জন্য আজকের মতো ছেলের কিন্তু আংশিক মাঙ্গলিক দোষ আছে, আংশিক মাঙ্গলিক মোটামুটি খুব খারাপ হবে না, তবে বউয়ের একটু বাপের বাড়ির প্রতি টান বেশি থাকবে। জয় মা তারা। সাধারণত যে হরস্কোপ অনুযায়ী 20 যোগ যদি কারো থাকে, ছেলেটির আছে 20 যোগ থাকলে বিবাহিত জীবন খুব একটা সুখের হয় না, আর মাঙ্গলিক দোষ থাকলে তো অতি অবশ্যই দুটোই একসঙ্গে রয়েছে। যাই হোক, এখন ব্যাপার হলো গিয়ে এই যে গ্রহগত বলাবল বিচার করছিলাম, আমার কাছে আজকে একটা ক্লায়েন্ট এসছেন, চেম্বারে ছিলাম, শ্যামবাজার চেম্বারে। আমার এই স্থানে যাওয়ার পর থেকে আমার শরীরটা খারাপ হতে পেতে পেতে ওষুধ ছিল, এই ওষুধটাকে তুলতে হবে। আমি তাকে সাজেস্ট করি প্রথমে ডাক্তারের কাছে যান, ডাক্তারবাবু যদি সারাতে না পারেন তার জন্য আমি আছি। প্রসাদ বলে যদি কেউ কিছু দেয় আপনাকে, আপনি যদি সন্দেহ করেন এতে কিছু থাকতে পারে, তাহলে অতি অবশ্যই ধরে নিতে হবে ওর মধ্যে কিছু আছে। প্রসাদের ভেতর খাওয়ানোর অনেক সিস্টেম জানা আছে, এই প্রসেসে লোককে ক্ষতি করা যায়, লোককে খাইয়ে দিয়ে খুব তাড়াতাড়ি ক্ষতি করা যায়, কারণ প্রয়োগ অশুভত্ব তার শরীরের ভেতর প্রবেশ করিয়ে দেওয়া গেল। কিন্তু দেখছেন আপনার সন্তানকে কিছু ধারণ করানো যাবে না, তাহলে ধারণ ছাড়া প্রতিকার করতে হবে। তাহলে লাগবে 1 কপি ছবি, তার শরীর থেকে সেই ওষুধটাকে টেনে বের করে নিয়ে আসতে হবে যোগ্য দ্বারা, এবং অটোমেটিক্যালি সেটা যখন যোগ্য দ্বারা ক্রিয়া হবে, সেটা পটি বা পেচ্ছাপের মাধ্যমে ছেলের শরীর থেকে বেরিয়ে যাবে ওষুধটা। ভেতরের জিনিস বাইরে বের করার জন্য টেকনোলজি, ডাক্তারি শাস্ত্র অনুযায়ী 3টে, পেচ্ছাপ, পায়খানা এবং মুখ থেকে বেরোবে, অর্থাৎ বমনের আকারে। তাহলে নিশ্চয়ই ওটা কষ্টদায়ক। সুতরাং এই যে ওষুধ আমি যাদেরকে বার করি তাদেরটা এইভাবেই বেরোয়। সুপ্রিম পাওয়ার থাকে, সুপ্রিম পাওয়ারকে আহ্বান করতে হয়। এই তারাপীঠ মহাশ্মশানে সে অদৃশ্য শক্তি, সেই অদৃশ্য শক্তিকে আহ্বান করে তার ওপর ক্রিয়া করা হয়। যার জন্য ধারণ ছাড়া প্রতিকার সম্পূর্ণরূপে যোগ্য দ্বারা ক্রিয়া করলে তবেই পূর্ণ ফল লাভ হয়। ওই হাতে কিছু দিলাম, বাড়িতে রেখে দেবেন, এতে ধারণ ছাড়া প্রতিকার হবে না। আপনার সঙ্গে সেই জ্যোতিষবাবুর একটা কেনা বেচার সম্পর্ক হবে। বাস্তবে যদি প্রকৃত সমস্যার সমাধান করতে হয়, তাহলে সমস্যার সমাধান এই যোগ্য দ্বারাই সম্ভব। অনেকের ক্ষেত্রে হয় যে এই সমস্যা বারবার হতে থাকছে, এই বারবার হওয়ার জন্য তার শরীর থেকে অশুভটাকে বার করে নিতে হয়। এবার মানুষের শরীরে অশুভ আত্মা কেন ঢোকে সেটা নিয়ে আমি অন্যদিনে এপিসোড করব। তার আগে বলে রাখি, 8 এপ্রিল চৈতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে তো আমার মহাযজ্ঞ থাকবে। তার আগে যে সমস্ত চেম্বারগুলোতে পেয়ে যাবেন, আগামীকাল শ্যামবাজার, আর পাবেন 1 এপ্রিল সোমবার গড়িয়াহাট, 2 এপ্রিল মঙ্গলবার মেচেদা, 3 এপ্রিল বুধবার দিন ব্যারাকপুর, 4 এপ্রিল বৃহস্পতিবার হাওড়া ময়দান, 5 এপ্রিল শুক্রবার শেওড়াপল্লী, 6 এপ্রিল শনিবার শ্যামবাজার, 7 এপ্রিল রবিবার বর্ধমান এবং 8 এপ্রিল সোমবার তারাপীঠ। এবং তারাপীঠে এই সোমবার দিন মহামৃত্যুঞ্জয় যজ্ঞ এবং অশুভ ক্রিয়া দুটোই একসঙ্গে পূর্ণ ফলদায়ী। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার আসবো আগামী দিন অমাবস্যার পর গ্লোব টিভির পর্দায় লাইভ অনুষ্ঠান নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে গৌরী নারায়ণ নমস্তুতে।